সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে। উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু। ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু। সিলেটে দুটি পাতায় একটি কুড়ি ঝরে পড়ল ৪ দিনে। জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৩৭ জন শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বিকেলে খুলে দেওয়া হয়েছে ৭টি আবাসিক হল। আজ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আমরণ অনশন অব্যাহত রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। উপাচার্যের অপসারণের দাবিতে অটল তারা। বুধবার সকাল 10:15টার দিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যান শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সিআর আবরার। উদ্দেশ্য শিক্ষার্থীদের অনশন ভাঙানো। উপদেষ্টার উপস্থিতিতেই আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্য বিরোধী স্লোগান দিতে থাকেন। উপদেষ্টা অনশনরত শিক্ষার্থীদের সামনে বসে তাদের সঙ্গে কথা বলেন। কিভাবে ৬ দফা থেকে উপাচার্য পদত্যাগের ১ দফা দাবি পরিণত হলো সেই বিষয়টি উপদেষ্টাকে জানান শিক্ষার্থীরা। অনশন কর্মসূচির তৃতীয় দিনে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। তবে উপাচার্য অধ্যাপক মাসুদের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় তারা। আমরা শিক্ষার্থীরা দফা যে দাবি অপসারণ ছাড়া অনশন ভাঙবো না। গভর্নমেন্ট তার প্রসিডিউর চালায় যায়, আমরা এখানে অনশন চালিয়ে যাব। ভিসি মাসুদ যতক্ষণ না পদত্যাগ করবে আমরা অনশন ভাঙছি না, এটা আমাদের সলিউশন। শিক্ষার্থীদের সাথে আলোচনার পর উপদেষ্টা জানান বিষয়টি সমাধানে কমিটি করা হয়েছে। কমিটির সুপারিশ হাতে এলেই সেটি দ্রুত কার্যকর করা হবে। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি আইনের মধ্যে থেকেই আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পরপরই আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন। এদিকে কুয়েটের শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11:30টায় বিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন মহুয়া মঞ্চে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যানারে তারা এই কর্মসূচি শুরু করেন। কুয়েটের শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ শুরু হলো। 4 আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। আগামী ২৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। এক প্রচলিত কথা রয়েছে, জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচার বিলম্বিত হলে ন্যায় বিচার পাওয়া নিয়েও শঙ্কা তৈরি হয়। তবে মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যার ঘটনায় বিচার শুরু হলো বেশ দ্রুততার সঙ্গে। গত ১ মার্চ মাগুরা সদরের একটি গ্রামে বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে যায় ভুক্তভোগী ওই শিশু। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ ওই শিশুকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করে। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটি মারা যায়। ঘটনাটি দেশব্যাপী চাঞ্চল্য তৈরি করে। ধর্ষণ ও হত্যার ঘটনায় শিশুটির মা গত ৮ মার্চ বাদী হয়ে মাগুরা সদর থানায় মামলা দায়ের করেন। বুধবার মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। এ সময় আদালতে উপস্থিত ছিলেন চার্জশিটভুক্ত ৪ আসামি, শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি, বোনের স্বামী ও ভাসুর। মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউশনকে আইনি সহায়তা দিতে ঢাকা থেকে আইনজীবী নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্পেশাল প্রসিকিউটর অ্যাডভাইজার জানান, মূল আসামির ১৬৪ ধারায় জবানবন্দি সহ অন্যান্য নথির উপর ভিত্তি করে অভিযোগ গঠনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। এই মামলার পরবর্তী তারিখ হচ্ছে ২৭ এপ্রিল ২০২৫ সেই তারিখে
চার্জশিটভুক্ত 1 হতে 3 নম্বর সাক্ষীদের প্রসেস দেয়া হয়েছে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান মৃত শিশুটির মা। প্রকৃতি যে আসামি তারা তো ফাঁসি দেবেন, আর যেগুলো জড়িত সেগুলো যে শাস্তিমূলক ব্যবস্থায় সে শাস্তিমূলক ব্যবস্থা জন্য দেয়, ছাড় জন্য দেয়নি, যাতে এরকম ছাড় দিলি আবার এরা বাঘের মতো দাঁড়াবি, আবার এরকম কোনো আসিয়ার মার্কল খালি করবি, এরকম কোনো আসিয়ার আবার খারাপ কাজে জড়িত করবি ওরা, তাই সেরকম সুযোগ যেন সরকার দেয়নি। আইনজীবীরা জানান প্রধান আসামি হিটু শেখ 164 ধারায় ধর্ষণের দায় স্বীকার করলেও অভিযোগ গঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করেছেন। একই দাবি করেছেন অন্য আসামিরাও। দীপ্ত বার্তা কক্ষ। বিশ্ব খাদ্য কর্মসূচি সাময়িক অর্থায়নের মাধ্যমে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিলেও আগামী সেপ্টেম্বরে আবারও তহবিল সংকটের আশঙ্কা আছে। এই প্রেক্ষাপটে কাতারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার কাতারের দোহায় আর্থনা সামিটে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের সঠিক প্রত্যাবাসন নিশ্চিত না হলে এই অঞ্চলের নিরাপত্তা হুমকিতে পড়বে। এজন্য কাতারকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের অনুরোধও জানান ডক্টর ইউনূস। গাম্বিয়া হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যেখানে মায়ানমারকে জেনোসাইডের জন্য অ্যাকিউজ করা হয়েছে, গাম্বিয়ার কিন্তু ওয়াইসির হয়ে ওরাও একটা পার্টি হয়েছেন এটাতে, এই কেসটাতে। তো গাম্বিয়ার এখানে একটা রোল আছে, গাম্বিয়াও তুলে ধরেছেন যে না, এই ক্রাইসিসটা আসলে সবাইকে নিয়ে বলতে হবে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলা বাতিল করে রায় দিয়েছে আপিল বিভাগ। এর মাধ্যমে সত্যের জয় হয়েছে বলে জানিয়েছেন ডক্টর ইউনূসের আইনজীবী। আর দুদকের আইনজীবী বলেছেন, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত সঠিক ছিল না। গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে 2023 সালের 30 মে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এই মামলায় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনকে আসামি করা হয়। এতে 25 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ এবং অবৈধভাবে অর্থ স্থানান্তরের অভিযোগ আনা হয়। গত বছরের 5 আগস্ট পট পরিবর্তনের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 11 আগস্ট হঠাৎ মামলাটি প্রত্যাহার করে নেওয়া হয়, কিন্তু তার আগেই অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে ডক্টর ইউনূস সহ 7 জন হাইকোর্টে আবেদন করেন, যা খারিজ করে দেওয়ার পর আপিল বিভাগে আবেদন করা হয়। ওই আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত বেঞ্চ বুধবার রায় দেয়। আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো এবং অ্যালাউ করে আজকে সত্যের বিজয় হলো এবং আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। দুদকের আইনজীবী জানান, ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ভুল ছিল। কোনো ক্রমে এটা ক্রিমিনাল মামলা চলবে না, ভুল হতে পারে। আগের কমিশন যখন এটা মামলাটা করেছিল তখন হয়তো সঠিক পরামর্শটা ছিল না, পরবর্তীতে সঠিকভাবে এসছে এবং এটা টোটাল বলা যায় যে আননেসেসারি হ্যারাসমেন্ট। সরকার পরিবর্তনের আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একাধিক মামলা চলমান ছিল। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। শিশুর জন্মের 2 সপ্তাহের মধ্যে তার পায়ের গোড়ালি থেকে রক্ত নিয়ে পরীক্ষা করলে ভবিষ্যতে থাইরয়েড ও থ্যালাসেমিয়ার মতো রোগ হবে কি না তা জানা যায়। ফলে দ্রুত চিকিৎসা দিয়ে পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব হয়। কিন্তু দেশে এখনও এই পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা তৈরি হয়নি। বুধবার রাজধানীতে এক সম্মেলনে এসব তথ্য দেন চিকিৎসকরা। জন্মগতভাবে জানা অজানা নানা ধরনের রোগ নিয়ে পৃথিবীর আলো দেখে অনেক শিশু। সময় মতো রোগ ধরা না পড়ার ফলে সারা জীবনের জন্য এসব রোগ বয়ে বেড়াতে হয়, যা পরিবার ও রাষ্ট্রের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। বুধবার রাজধানীতে বাংলাদেশ নিওনেটাল ফোরাম আয়োজিত 7ম আন্তর্জাতিক সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। চিকিৎসকরা জানান, শিশুর জন্মের 5 থেকে 15 দিনের মধ্যে যদি পায়ের গোড়ালি থেকে রক্ত নিয়ে পরীক্ষা করা যায়, তাহলে ভবিষ্যতে শিশুর থাইরয়েড, থ্যালাসেমিয়া, জন্ডিস ও রক্তের বিভিন্ন রোগ হতে পারে কিনা তা শনাক্ত করা যায়। এনজাইমের অভাবে শরীরে এই যে আমরা বলি হিজড়া হচ্ছে বা জননাঙ্গ অস্পষ্ট হচ্ছে, এটার কি রোগ, এটাও তুমি জন্মের পরপরই আমরা একটা
হিল প্রিক করে ওইখান থেকে একটু রক্ত নিয়ে জন্মের পরপরই যদি আমরা এগুলো নির্ণয় করতে পারি তাহলে কি হচ্ছে, তাহলে দ্রুতই আমরা এটার চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে পারছি। মেজরিটি বেবিগুলো কিন্তু ডেভেলপমেন্টাল সমস্যা হয়, তার বাড়তে সমস্যা হয়, তার বুদ্ধি বিকাশের সমস্যা হয়। এই এনজাইম ডেফিসিয়েন্সির জন্য পেশেন্টের কিন্তু জন্ডিস হয়, ছোটোকালে জন্ডিস হতে পারে, এবং বাচ্চা যখন বড় হয় তখন কিন্তু কিছু খাওয়ার পরে হঠাৎ করে সে জন্ডিস হয়ে পেশেন্টটা প্রচণ্ড মাত্রায় ফ্যাকাশ হয়ে খুব বাজে অবস্থায় চলে যায়। 1970 সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এই পরীক্ষা করা হলেও বাংলাদেশে এখনো শুরু হয়নি। তবে কয়েক বছর আগে পাইলট আকারে কিছুদিনের জন্য একটা কার্যক্রম চলেছে, যেখানে প্রতি 2000 নবজাতকের মধ্যে একজনের সমস্যা চিহ্নিত হয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ওরা একটা পাইলট স্টাডি করছিল। পাইলট মানে স্বল্প সংখ্যক নিয়ে করে দেখছে, কিন্তু পরবর্তীতে এটা আর আগায় নাই। সব বেবিকে কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম টেস্ট করা লাগবে, স্ক্রিনিং করা লাগবে, ঠিক সেই জিনিসটা গভর্নমেন্ট থেকে রিকমেন্ডেশন আকারে আসে নাই। আমরা চাচ্ছি গভর্নমেন্টকে ইনভলভ করে জিনিসটা একটু করাতে। তারা জানান, ব্যয়বহুল এই পরীক্ষা সরকারিভাবে করা সম্ভব হলে ভবিষ্যতে অনেক শিশু দীর্ঘমেয়াদী সমস্যা থেকে পরিত্রাণ পাবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় হাইক্কা খাল উদ্ধারে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খালের কিছু অংশে 3টি স্থাপনা পড়ায় সেগুলো ভেঙে ফেলা হয়েছে। এসব ভবন মালিকরা নানা ধরনের অভিযোগ করেন। এটি মোহাম্মদপুরের হাইক্কা খাল। একসময় পানিতে ভরপুর থাকলেও কালক্রমে বেদখল হয়ে যাওয়ায় অনেকটাই বিলীন হয়ে গেছে। খাল উদ্ধারে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যেসব ভবনের অংশ খালের জায়গায় পড়েছে সেগুলো থেকে জিনিসপত্র সরানোর পর ভেঙে ফেলা হয়েছে। তবে ভবন মালিকদের দাবি, তাদের ভবনের কিছু অংশ খালে পড়লেও পুরো ভবন ভেঙে ফেলা হয়েছে। তারা 1 সপ্তাহের সময় চেয়েছে, কিন্তু সময় দেয়া হয়নি। তাদের অভিযোগ, এক প্রভাবশালীর কাছে জমি বিক্রি করতে রাজি না হওয়ায় এই অভিযান চালানো হয়েছে। ওই সালাম স্টিল ওনার কাছে আমরা জায়গা পাবো সেটা চাওয়াতে এই কাজগুলো সে করাইতেছে। কারণ তারা অনেক পয়সার মালিক, তারা ইচ্ছা করলে যাই করতে পারে, কিন্তু আমরা তো অসহায় হয়ে গেলাম। যার বাড়িটা আজকে ভাঙা হচ্ছে, ফারুকের জায়গা আছে, ফারুকের জায়গা সে দেবে না। 80 লক্ষ টাকা বিক্রি করে যাও, নাইলে ক্ষমতা দেখো। তার ক্ষমতা কিন্তু আজকে আমরা দেখতেছি। তারা আমাদের কোনো সময় না দিয়েই তারা আমাদের এই বাড়িটা ভেঙে ফেলতেছে। তারা আমাদের পুরো বাড়িটা ভেঙে ফেললো। খালের আরেক পাশ দখল করে গড়ে উঠেছে একটি মসজিদ। সেটি নিজ উদ্যোগে দ্রুত ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের প্রশাসক জানিয়েছেন, পর্যায়ক্রমে সব খাল উদ্ধারে অভিযান চালানো হবে। যারা অবৈধভাবে বাড়িঘর করে সরকারের জমি এবং খাস জমি, সরকারের জমি খাল বিলের মধ্যে স্থাপনা করে ভোগ দখল করছেন, তারা ঘুম থেকে জাগেন এবং নিজ দায়িত্বে এগুলো ভেঙে সরে যান। নাহলে আমরা আসবো, আমরা কোনো নোটিশ ফোটিশ দিব না, আমরা কিন্তু একদম সরাসরি উচ্ছেদ করব। এটা চলমান প্রক্রিয়া। তিনি জানান, রাজুকের অনুমোদন ছাড়া যেসব ভবন গড়ে উঠেছে সেসব স্থাপনাও উচ্ছেদ করা হবে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রশাসনে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সুবিধা নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এমন অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোকজন নেই, সেখানে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি। মির্জা আব্বাস দাবি করেন, সচিবালয়ের ভেতরে 4 জন, বাইরে 1 জন সহ সচিব পদমর্যাদার 5 জন এবং উপদেষ্টা পরিষদে থাকা কিছু লোক প্রধান উপদেষ্টাকে সঠিক পথে চলতে দেবে না। তাই প্রধান উপদেষ্টাকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলায় জড়িত 3 সন্দেহভাজনের ছবি প্রকাশ করেছে দেশটির নিরাপত্তা সংস্থা। মঙ্গলবার ওই হামলায় অন্তত 26 জন বেসামরিক ব্যক্তি নিহত হন। ভারতের সংবাদ মাধ্যম বলছে, নৃশংস এই হামলার দায় স্বীকার করেছে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক বার্তায় হামলাকারীরা কেউ রেহাই পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লিতে অবস্থিত নেপালের দূতাবাস থেকে জানানো হয়, কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে তাদের দেশের এক নাগরিক রয়েছেন। এছাড়া হামলার ঘটনার পর দলে দলে কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা। বুধবার ছেড়ে যান প্রায় 4000 ভ্রমণ পিপাসু। খেলার খবর। সিলেটে আবারও ফুটে উঠল বাংলাদেশ ক্রিকেট দলের ভঙ্গুর দশা। একদিন হাতে রেখেই শান্ত বাহিনীকে 3 উইকেটে হারিয়েছে জিম্বাবুয়ে।
টেস্ট ইতিহাসে কখনোই 162 রানের বেশি তাড়া করে জিততে পারেনি জিম্বাবুয়ে। তাই সিলেট টেস্টে বাংলাদেশকে হারাতে হলে রেকর্ড গড়তেই হতো সফরকারীদের। স্বাগতিকদের 174 রানে লক্ষ্য তাড়া করে সেই রেকর্ডই গড়ল রোডেশিয়ানরা। তাতে 2 ম্যাচ সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ক্রেগ আরভিনের দল। 2021 সালের পর এটি জিম্বাবুয়ের প্রথম টেস্ট জয়। শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। কুয়েটের সাহিত্য শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে উপাচার্যের পদত্যাগ দাবিতে অনশন। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু, 27 এপ্রিল সাক্ষ্য গ্রহণ শুরু। সিলেটে 2টি পাতা 1টি কুড়ি ঝরে পড়ল 4 দিনে, জিম্বাবুয়ের কাছে লজ্জার হার বাংলাদেশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।